দাদু আচ্ছা, আমার আজকের এই প্রবন্ধটি আমার একটি দীর্ঘ প্রবন্ধের সারাংশ। পুরো প্রবন্ধটি পরে অনলাইনে পাওয়া যাবে। আসলে অ্যাকচুয়ালি অলরেডি অনলাইনে আছে, কাজেই এটা যদি কারোর উৎসাহ হয় তারা গিয়ে সেটা পুরো প্রবন্ধটা তথ্যসূত্র সমেত দেখতে পাবেন। আমার এই প্রবন্ধের শিরোনাম হচ্ছে রবীন্দ্রনাথ ও কল্পবিজ্ঞান। রবীন্দ্রনাথ কবি, রবীন্দ্রনাথ দার্শনিক। তিনি একাধারে গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক ও আরো অনেক কিছু। কিন্তু রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভার বিস্তৃতি যে কত ব্যাপক সে সম্বন্ধে শেষ কথা কি ইতিমধ্যেই বলা হয়ে গিয়েছে? তার মূল্যায়ন কি একেবারেই পরিপূর্ণ, নাকি তার মানুষে এখনো আরো কিছু সম্পত্তি বাকি আছে যা এখনো আলোকিত করা হয়নি? তিনি কি কল্পবিজ্ঞানীও ছিলেন? এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আজকের অনুসন্ধান। শুরুতেই বলতে হয় যে তার বিশাল কবিতা ও অন্যান্য রচনা সম্ভারের পেছনে কিছুটা ঢাকা পড়ে গেল, রবীন্দ্রনাথ কিন্তু বিজ্ঞান সম্বন্ধে আসলেই অনেক কিছু লিখে গিয়েছে। তার জীবনব্যাপী রচনায় এবং সহস্রাধিক গবেষক ও সাহিত্য প্রেমীদের বিশ্লেষণে এই বিজ্ঞান মনস্কতার যথার্থতা বারবারই প্রমাণিত হয়েছে। এই সূত্রে 1893 সালে তিনি লিখেছেন, বিজ্ঞান চর্চার দ্বারা জিজ্ঞাসাবৃত্তির উদ্রেক, পরীক্ষণ শক্তির সূক্ষ্মতা এবং চিন্তন ক্রিয়ার যথাতথ্য জন্মে এবং সেই সঙ্গে সর্বপ্রকার ভ্রান্ত সিদ্ধান্ত ও অন্ধ সংস্কার সূর্যোদয় কুয়াশার মতো দেখিতে দেখিতে দূর হইয়া যায়। রবীন্দ্রনাথের বিজ্ঞান বোধ সাধারণ মানুষের তুলনায়, এমনকি অধিকাংশ সাধারণ বৈজ্ঞানিকদের তুলনাতেও অনেক বেশি অগ্রসর ছিল। তার বিশ্ব পরিচয় প্রবন্ধের উপসংহারে তিনি লিখেছেন, বিজ্ঞান আবিষ্কার করেছে আপাত দৃষ্টিতে যে সকল স্থূল পদার্থ জ্যোতির্হীন, তাদের মধ্যে প্রচ্ছন্ন আকারে নিত্যই জ্যোতির ক্রিয়া চলছে। এই মহাজ্যোতি সূক্ষ্ম আকারে প্রাণে এবং আরো সূক্ষ্মতর বিকাশ চৈতন্যে ও মনে। বিশ্ব সৃষ্টির আদিতে মহাজ্যোতি ছাড়া আর কিছুই যখন পাওয়া যায় না, তখন বলা যেতে পারে চৈতন্যেই তার প্রকাশ। জড় থেকে জীবে একে একে পর্দা উঠে মানুষের মধ্যে মহাচৈতন্যের আবরণ ঘোচানোর সাধনা চলেছে। চৈতন্যের এই মুক্তির অভিব্যক্তি বোধ করি সৃষ্টির শেষ পরিণাম। তিনি আরো বলেছেন অন্য একটি জায়গায় যে অসীমের মধ্যে একান্ত আদি ও একান্ত অন্তের অবিশ্বাস্য তর্ক চুকে যায় যদি মেনে নিই আমাদের শাস্ত্রে যা বলে, অর্থাৎ কল্পে কল্পান্তরে সৃষ্টি হচ্ছে আর বিলীন হচ্ছে, ঘুম আর ঘুম ভাঙার মতো। এইসব বর্ণনাগুলোকে আমরা সমকালে এসে চিনতে পারি ব্রহ্মাণ্ড সৃষ্টির মতবাদ বলে, যার নাম দেওয়া হয়েছে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের তত্ত্ব। এই তত্ত্বটা আজ ধীরে ধীরে বেশ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে চলেছে বৈজ্ঞানিক জগতে। কিন্তু মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ এই নিয়ে আলোচনাটা করেছেন 1937 সালে। এই আপাত দূরদৃষ্টির একটা কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ নিয়মিতই আধুনিক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেন। ভারত ও বিশ্বের প্রথম সারির বহু বৈজ্ঞানিকদের সঙ্গে তার জীবনব্যাপী যোগাযোগ ছিল। অ্যালবার্ট আইনস্টাইন তো বটেই, আরো অনেকের সঙ্গেই তিনি বিজ্ঞান নিয়ে মুখোমুখি আলোচনা করবার ক্ষমতা রাখতেন। 1929 সালে ওয়ের্নার হাইজেনবার্গ কিছুদিন রবীন্দ্রনাথের অতিথি হিসেবে ভারতবর্ষে এসেছিলেন। সম্প্রতি তার একটি বইতে অস্ট্রিয় আমেরিকান পদার্থবিজ্ঞানী, উনিও নোবেল প্রাইজ উইনার, শ্রী ফ্রিজা ক্যাপ্রা হাইজেনবার্গের সঙ্গে এই আলোচনার সম্বন্ধে আলোকপাত করেছেন
এবং তথ্য পেয়েছেন স্বয়ং হাইজেনবার্গের কাছ থেকে। তিনি হাইজেনবার্গকে কোট করে বলেছেন, দ্য ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান থট, না সরি, এটা ওনারই ভার্সন, দিস ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান থট brought Heisenberg great comfort, he told me. He began to see that the recognition of relativity, interconnectedness, and impermanence as fundamental aspects of physical reality, which had been so difficult for himself and his fellow physicists, was the very basis of Indian spiritual traditions. That was a great help for me. রবীন্দ্রনাথ তার মানুষের ধর্ম প্রবন্ধে বলেছেন, সীমার মধ্যে মানুষের জিজ্ঞাসা অসমাপ্ত থেকে যায়। কোন সীমানাকেই মানুষ চরম বলে যদি মানত, তাহলে মানুষের ভৌতিক বিজ্ঞানও বহুকাল পূর্বেই ঘাটে নোঙর ফেলে যাত্রা বন্ধ করত। রবীন্দ্রনাথ নিজে এই সীমার অপর পারের প্রশ্নগুলোর উত্তরের সন্ধানই সারা জীবন ধরে করে গিয়েছেন। একদিকে থেকে চিন্তা করলে কিন্তু রবীন্দ্রনাথ যে সমস্ত বিজ্ঞানীদের সংস্পর্শে এসেছেন, তাঁরা এবং রবীন্দ্রনাথ সকলেই এই একই সত্যকে খুঁজে বেরিয়েছেন। বিজ্ঞানীরা চেনা পরিধির বাইরের সত্যটাকে সন্ধান করেছেন তাঁদের বিজ্ঞান দিয়ে, গণিত দিয়ে, সীমার সীমানাকে ক্রমাগতই পেছন দিকে ঠেলতে ঠেলতে। আর রবীন্দ্রনাথ সত্যকে উন্মোচন করবার চেষ্টা করেছেন সীমানার অপর পারের পরিপ্রেক্ষিত থেকে, তাঁর দর্শন দিয়ে, তাঁর কবিত্ব দিয়ে। তাই দুপক্ষের যখনই মিল হয়েছে, তখনই বোঝা গিয়েছে যে তাঁদের প্রচেষ্টাগুলো পরিপূরক। কিন্তু সত্য অনুভব করা বা না করার ওপরে কি কল্পবিজ্ঞান রচনা নির্ভরশীল? এর সোজামাতা উত্তর তো নিঃসন্দেহে না। কিন্তু তাহলে এবারে বিবেচনা করে দেখা যাক কল্পবিজ্ঞানের সংজ্ঞা কি। একথা ঠিক যে বিজ্ঞানকে বিকৃত করে কখনো কল্পবিজ্ঞান সৃষ্টি করা যায় না। নিউটনের মাথার উপর থেকে আপেলটা আপনা আপনি গাছের উপরে উঠে এলো, এই বলে একটা গল্প শুরু করলে সেটা ফ্যান্টাসি বা কল্পনাই শুধু হবে, কল্পবিজ্ঞানের স্তরে উন্নীত হবে। কল্পবিজ্ঞান সাহিত্যের এমনই একটি শাখা যার মাধ্যমে বর্তমান সময়ের বৈজ্ঞানিক জ্ঞানের উপরে ভিত্তি করে কল্পিত ভবিষ্যৎ অথবা কল্পিত অতীতের চিত্র তৈরি করা যায়। তাহলে রবীন্দ্রনাথের কোনো রচনা কল্পবিজ্ঞান হিসেবে ধার্য করা যেতে পারে কি না, তাই নিয়ে একটু আলোচনা করা যায়। 1936 সালে তিনি প্রকাশ করেন একটি কবিতা, বারবার এই স্ক্রিপ্টটা থেকে বাইরে নিয়ে এসছে, সরি। 1936 সালে তিনি প্রকাশ করেন একটি কবিতা, চেতনা। এর প্রতিপাদ্য ছিল যে মানুষ না থাকলে সৃষ্টি আর কোনো প্রাসঙ্গিকতা থাকে না, কেননা তখন প্রকৃতির সৌন্দর্য অনুভব করবার মতো কেউ বাকি থাকে না। তাই রবীন্দ্রনাথ প্রথমে মানুষের জগৎটা, মানে আমাদের পৃথিবীর ধ্বংসের কথা কল্পনা করে নিলেন। সেই ধ্বংস কল্পনার অংশটুকুই আমি একটু নিচে উদ্ধৃতি করছি। বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যু দূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের দিকে, একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। কিন্তু এই চিত্রটির কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল? আজ আমরা বুঝি যে পৃথিবীর ধ্বংসের সর্বাধিক সম্ভাবনা হবে যখন আমাদের সূর্য সুপারনোভা হয়ে যাবে। কিন্তু রবীন্দ্রনাথ যখন এই কবিতাটা লেখেন, তখন বিজ্ঞান বলতো যে চাঁদের কক্ষপথ ক্ষয়িষ্ণু হতে হতে একদিন সে পৃথিবীর এত কাছে এসে যাবে যে মাধ্যাকর্ষণের টানে সে পৃথিবীর ওপরে আছড়ে পড়ে তাকে ধ্বংস করে দেবে। অতএব রবীন্দ্রনাথের ধ্বংসের কল্পনাটা পুরোপুরি বিজ্ঞানের ভিত্তিতেই লেখা। আর তাই যদি হয়, তাহলে এই কবিতাটিকে কল্পনা বিজ্ঞানের আখ্যান বলে অভিহিত করতে বাধা কোথায়? পরিশেষে একটি অতি পরিচিত রবীন্দ্রসঙ্গীতের কথা আলোচনা করে আমাদের এই প্রতিবেদনটি শেষ করব। উল্লিখিত গানটি রবীন্দ্রনাথ লেখেন 1914 সালে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের মধ্যে থেকে আলো,
আলোর উপস্থিতি থাকলে তো আর সেখানে অন্ধকার থাকতেই পারে না। তাহলে লাইনগুলো কি তবে ছিল শুধুই কাব্যিক বর্ণনা? অতি সাম্প্রতিক কালে কিন্তু কিছু বৈজ্ঞানিক গবেষণাতে প্রমাণিত হয়েছে যে আসলে অন্ধকার বা শূন্যই হলো আলোর উৎস। অর্থাৎ ফোটন কণার জন্ম হয় বা হতে পারে অন্ধকারে। যদি একটি আয়নাকে শূন্যস্থানে নিয়ে গিয়ে আলোর গতিতে ঘোরানো যায়, তাহলে সেখানে দেখা যায় ফোটন কণা। এই এই বৈজ্ঞানিক গবেষণা নিয়ে তাহলে রবীন্দ্রনাথের লাইন দুটোকে আরেকবার আমরা পরীক্ষা করে দেখি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। তিনি কল্পনা করেছিলেন যে অন্ধকার থেকেই আলোর সৃষ্টি হয়, আর সেই আলো, সেই তো শক্তি। এই তো সেই সত্য যার আরাধনা রবীন্দ্রনাথ সারা জীবন ধরে করে গিয়েছেন। কিন্তু যে কবি 1914 সালে বসে 2013 সালের বৈজ্ঞানিক আবিষ্কারকে অক্ষরে অক্ষরে বর্ণনা করে দিয়ে গিয়েছেন, তাকে যদি আমরা একজন পুরোদস্তুর কল্পবিজ্ঞান লেখক বলে আখ্যা দিই, তাহলে কি তা খুব অত্যুক্তি হবে? সময়ের অভাবে আর বেশি উদাহরণ দেওয়া গেল না, কিন্তু নিঃসন্দেহে তিনি আরো অনেক বৈজ্ঞানিক তথ্যের বর্ণনা করে গেছেন, যাকে কল্পবিজ্ঞান ছাড়া আর কিছু বলা যায় না। পরিশেষে বলি, রবীন্দ্রনাথকে কল্পবিজ্ঞানের লেখক বলে বলা যায় কিনা তাই নিয়ে যত বিস্তৃত আলোচনাই হোক না কেন, তিনি নিজে চিরদিনই এসবের ঊর্ধ্বে থাকবেন। তাঁর চিরন্তন সন্ধান ছিল সীমার মাঝে অসীমের। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। সেই অসীমের সন্ধানেই তার চিত্ত ছিল আজীবন ধরে বিস্ময় বোধে লীন। নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে, জাগে আমার প্রাণ আকাশ ভরা। নমস্কার। ধন্যবাদ অমিতাভ দা। আমি ছোট একটা মন্তব্য শেষে আমি প্রশ্নের দিকে চলে যাব, যেখানে আমাদের হাতে দুই একটা প্রশ্ন নিতে পারবো। প্রথম আমার মন্তব্য হচ্ছে যে কল্প বিজ্ঞান সম্পর্কটা কি দুটার মধ্যে। আমার মতে ডেফিনেটলি অত্যন্ত নিবিড় সম্পর্ক, এই সেন্সে যে বিজ্ঞানে কোনো প্রশ্ন নিয়ে তার সুরাহা খোঁজা হয়, এবং সেখানে একটা প্রশ্নটা যেটা, সেটাকে আমরা বলি হাইপোথিসিস, এবং হাইপোথিসিসটা অনেকটা কল্পনার সাথে ডেফিনেটলি আমরা তুলনা করতে পারি। একজন চিন্তা করছেন যে এইভাবে কিছু করা সম্ভব কিনা, দ্যাট ইজ দ্য হাইপোথিসিস, এবং সেখান থেকেই প্রোডাক্টটা বেরিয়ে আসে বিজ্ঞানের গবেষণার ফলে। সুতরাং দুটা ডেফিনেটলি ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই কল্পনাটা যে কেউ করতে পারে, ভাষায় অথবা লেখার মধ্যে সবাই পারে না, যেটা পারে লেখকরা, সুতরাং সেটা হচ্ছে সাহিত্যিকদের কাজ। আর সে বিচারে রবীন্দ্রনাথের মতো লোকের মাথায় সে ধরনের কল্পনা আসবে, সেটাই স্বাভাবিক, এবং সেখান থেকে কল্প বিজ্ঞান আসতেই হবে। আমার বক্তব্য শেষ। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমি জিজ্ঞেস করছি। হাত তুলেছেন, আপনি বলুন। অমিতাভ দা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, না, আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথের প্রতি বিশেষ দুর্বলতা আছে, এবং রবীন্দ্রনাথকে আমরা কথা বলি ক্ষণজন্মা প্রতিভা, কিন্তু আসলেই ক্ষণজন্মা প্রতিভা। আমার তো অন্তত ওনাকে কল্পবিজ্ঞান লেখক বলতে আপত্তি নেই, সেইভাবেই যে উনি এত কিছু নিয়ে প্রাগ্রসর, ওনার চিন্তা ভাবনা। হ্যাঁ, উনি এনভায়রনমেন্ট নিয়ে ওনার যে চিন্তা, যে ওনার বড়াই গল্পটা যাদের মনে আছে মনে করুন, যে কি সূক্ষ্ম একটা প্রকৃতি প্রীতির একটা গল্প। ওনার চিত্রকলা, যেমন চিত্রকলা যে প্রচন্ড রকমের প্রাগ্রসর, মানে সেই সময়ে তিনি মডার্ন আর্ট নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন। ওনার চলচ্চিত্র নিয়ে কিছু চিন্তা ভাবনা আছে, কথা আছে। সুতরাং সার্বিকভাবে অন্যদের কথা জানি না, কিন্তু আমি নির্দ্বিধায় এই কথা স্বীকার করতে রাজি যে উনি অন্য অনেক গুণের সাথে উনি কল্পবিজ্ঞানের লেখক হিসেবে আমি তাকে স্বীকৃতি, সানন্দে স্বীকৃতি দিতে রাজি। এটা আমার মত। হ্যাঁ, আমি তো নিঃসন্দেহে আপনার সঙ্গে একমত হই। আপনি যদি আপনার যদি ইচ্ছে থাকে, আমি আপনাকে আমার প্রবন্ধটার লিঙ্কটা দিতে পারি, তাতে আমি অনেক বিশদভাবে বলার সুযোগ পেয়েছি। তবে শুধু এইটুকু বলবো যে, যেমন ধরুন যে বিশেষ উদাহরণটা দিলাম একদম শেষে, সেটা যে কি অসাধারণ সত্য, সেটা কিন্তু সাধারণ কল্পনা শক্তি দিয়ে সেই বৈজ্ঞানিক সত্য 100 বছর আগে মানে উদ্ঘাটন করা
অলমোস্ট অসম্ভব। বিস্ময়ের তো ব্যাপার। সেই কারণে আমার একটা ধারণা যে একটা বিজ্ঞানে একটা কথা আছে, বিজ্ঞানে আমরা কখনো কোনো কিছু আবিষ্কার করি না, কেবল যা আছে তাকে তার খুঁজে পাওয়ার চাবিকাঠিটা আমরা আবিষ্কার করি। কিন্তু জল জল যে হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি, সে চিরদিনই সত্যি, কেবল আমরা কিছুদিন আগে মাত্র সেটাকে খুঁজে বার করতে পেরেছি। তো আমরা সেটা বার করেছি বৈজ্ঞানিক পদ্ধতি। আমার ব্যক্তিগত অভিমত যে সত্য আমরা সবাই খুঁজি আমাদের মতন করে, এবং রবীন্দ্রনাথ খুঁজেছেন। সত্য আমরা আজকালকার দিনে বেশিরভাগই বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা সত্যের দিকে যাই, যেমন আইনস্টাইন করেছেন বা হাইজেনবার্গ করেছেন। কিন্তু রবীন্দ্রনাথ এবং আরো অনেকেই আছেন যারা হয়তো সত্যকে অন্যভাবে পৌঁছতে পেরেছেন সত্যের কাছে। এবং সেটাই আমার বক্তব্য, যে সবসময় সত্য যে বৈজ্ঞানিক পদ্ধতিতে দিয়েই সেই সত্যকে খুঁজে পাওয়া যাবে এমন কোনো কথা নেই। এবং রবীন্দ্রনাথ হয়তো নন সায়েন্টিফিক মেথডে, আমাদের দেশে ধরুন পুরোনো দিনে মুনি ঋষিরা তপস্যা করে যেসব সত্য বার করতেন, সেটা হয়তো একটা একই ধরনের পদ্ধতি। আমি তো জানি না, কারণ আমার সে ক্ষমতা নেই। কিন্তু আমার মনে হয় যে এটা একটা অসাধারণ, মানে এই 2013 সালের ডিসকভারির ওপরে তখন যখন এই মানে সাদৃশ্যটা আমার চোখে পড়লো, তখন আমি চমৎকৃত হয়ে গেছি। প্রত্যুত্তরের জন্য আমরা এখন দ্বিতীয় বক্তার দিকে চলে যাচ্ছি, এবং আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের যে চতুর্থ বক্তা ছিলেন মোহাম্মদ ইরফান, এবং ওনার কোনো পরিচয় আমার কাছে দেওয়ার কিছু নাই। উনি ছাড়া আজকের এই প্রোগ্রাম আমাদের দুদিনের, ইনফ্যাক্ট এই আমাদের অর্গানাইজেশনের জন্ম থেকেই যিনি টেকনোলজিক্যাল এসপেক্ট নিয়ে কাজ করে যাচ্ছেন প্রিটি মাচ এককভাবে, তিনি অত্যন্ত ব্যস্ততার জন্য করতে অসুবিধার কথা জানিয়েছিলেন, কিন্তু এখন উনি বলেছেন উনি ওনার কথা অনুযায়ী চালিয়ে যাবেন। আমি আমার বক্তব্য আর শেষ না করব, আমি বক্তব্য না বাড়িয়ে ইরফান ভাইকে ওনার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাহতাব ভাই, আপনার খুবই খুবই কাইন্ড কথাগুলোর জন্য। আমি চেষ্টা করি, আপনারা সবাই কাজ করেন, আমরা সবাই একযোগে কাজ করি, এই কারণেই এটি সম্ভব হয়েছে, এত বড় একটি সমাবেশ। এখানে যারা আছেন অনেকগুলো মুখ আপনারা দেখছেন, যারা রাত জেগে তাদের নিজস্ব সমস্ত পেশার কাজ ফেলে রেখে এই কাজটি করেছেন। এবং আমার ধারণা, এবার আমি যদি কোন রকম র্যাঙ্কিং করা যায় কাজের পরিমাণ, আমি স্বপন ভাইকে যদি 10 দিতে হয়, আমাকে এবার 2.5 দিতে হবে। এই হচ্ছে আমার ব্যক্তিগত র্যাঙ্কিং। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমেই আমি শুরু করছি একটি সত্যি কথা স্বীকার করে। আমি প্রবন্ধ পড়বো বলে আমার নাম দিয়েছিলাম, কিন্তু প্রবন্ধটি যতটা সুন্দর করে শেষ করা দরকার, আমার যুক্তিগুলো যেভাবে শানিত করা দরকার, সেটি করার মতো যথেষ্ট সময় আমি পাইনি। এই জন্য শুরুতে ভেবেছিলাম আমি বলবো না। পরে প্রথম কথা হচ্ছে এখানে লোকজন আসেননি, দ্বিতীয় আমি ভাবলাম যে আসলে এটি একটি সুযোগ সবার সাথে আমার ধারণাগুলো নিয়ে, আমার প্রশ্নগুলো নিয়ে আলাপ করার এবং আপনাদের মতামত নেওয়ার। কারণ আজকে একটি আলাপ হচ্ছিল কাল রাতে মনে হয় আনোয়ার ইকবাল ভাই আর শিউলি সহ, সেটি কোনটি সেমিনার, কোনটি ওয়ার্কশপ, কোনটি আলোচনা, কোনটি আড্ডা। তো প্রফেশনাল কনফারেন্স আপনারা যখন যান, এটি হয়তো অনেকেরই জানা, আমরা কিন্তু ফিনিশড পেপার নিয়ে যাই না, আমরা যাই হচ্ছে একটি সেমাই ফিনিশড পেপার নিয়ে, যেখানে সবার মতামত নিই এবং সেই মতামতগুলোকে ইনকর্পোরেট করে আমরা ফাইনাল ভার্সনটা তৈরি করি। তো সে অর্থে আমি ভাবলাম এটি তো একটি সুযোগ, যেহেতু মোস্তফা সরোয়ার ভাই বা অন্যরা আসতে পারেননি, রিটন আসতে পারেনি, আমি জানি রিটন খুবই ব্যস্ত একটি কনফারেন্সে, এই জন্য আমি ভাবলাম এই সুযোগটি আমি নিই। তো আমার পরিকল্পিত রচনাটির প্রবন্ধটির নাম আমি দিয়েছি বাংলা সাহিত্যের ভবিষ্যৎ, অনাবাসী লেখকের ভূমিকা। আমার আরেকটি স্ক্রিন ওদিকে খোলা, এই জন্য আমার চোখ মাঝে মাঝে ওদিকে যাবে। তো এই নামটি বেছে নেওয়ার পিছনে দুটো কারণ। প্রথম কথা হচ্ছে, বাই প্রফেশন আমি হচ্ছি ফিউচারিস্ট, ভবিষ্যৎ নিয়ে আমার কাজ, আমি দূর ভবিষ্যতের দিকে তাকাই, যদিও কম্পিউটার মডেল ব্যবহার করি, সাহিত্য বেশি ব্যবহার করতে পারলে অনেক সুবিধা থাকতো, সীমাবদ্ধতাও থাকতো। তো আমি ভাবলাম যেই সংগঠনটিকে আমরা সবাই প্রাণের চেয়ে ভালোবাসি এবং যেটির পেছনে একটি মহৎ কারণ আছে, যে কারণেই পুরবিদি, জ্যোতিদা এবং অন্যরা এটি শুরু করেছেন,
আমি আজকে পুরোবিটি জ্যোতিটার নাম অনেক বেশিবার বলবো, আশা করি আপনাদের কাউকে বিরক্ত করবো না। তো এই জিনিসটি, এই যে বস্তুটি, এই যে প্রতিষ্ঠানটি আমরা তৈরি করছি, এটির মানে ভবিষ্যৎ গতিপথ কি, এটি কেন দরকার? আমরা কিন্তু সবাই ব্যস্ত লোক, এই ব্যস্ততা ফেলে এই কাজে যে আমরা সময় দিচ্ছি কেন? তো আমি সংগঠনের দিকে না তাকিয়ে আমি আসলে ব্রডার পিকচারের দিকে তাকানোর চেষ্টা করছি। এটি অনাবাসীদের একটি সাহিত্য চর্চার একটি নেটওয়ার্ক। তাহলে আমার যদি আমার সংগঠনের ভবিষ্যতের দিকে তাকাতে হয়, আমাকে কোন দিকে তাকাতে হবে? সাহিত্যের ভবিষ্যৎ কি, তাই না? সেখানে বাংলা সাহিত্য ভবিষ্যৎ কি, তাই না? আর সেই ভবিষ্যতে অনাবাসীর ভূমিকা কি, এইগুলো যখন আমি বুঝতে পারবো, তখন আমি বুঝতে পারবো এই সংগঠনকে সেই ভবিষ্যতের সাথে আমি কি করে অ্যালাইন করতে পারবো, সেই ভবিষ্যতে এই সংগঠন যাতে যথেষ্ট ভূমিকা রাখতে পারে, সেজন্য এই সংগঠনকে আমি কিভাবে শক্তিশালী করতে পারবো। এই জন্য আমি সংগঠনের দিকে না তাকিয়ে আমি যে কজের জন্য আমরা একত্র হয়েছি সেই কজের দিকে আমি তাকানোর চেষ্টা করছি, সেই কারণের দিকে আমি তাকানোর চেষ্টা করছি, সেই চালিকা শক্তি বা ড্রাইভিং ফোর্সের দিকে। তো সাহিত্য যদি আমরা প্রথমে দেখি, সাহিত্যের ভবিষ্যৎ কি, তাই না? এটা কিন্তু যারা ফোরসাইট এবং ফোরকাস্টিং করেন তারা কিন্তু সবকিছু নিয়ে ভবিষ্যৎবাণী করেন। অনেক কিছুই ডেটাবেস, কিন্তু সবকিছু তো আর তথ্য উপাত্ত দিয়ে বিশ্লেষণ করা যায় না, তখন তাদেরকে নানান রকম এথনোগ্রাফিক টেকনিক ইউজ করতে হয়। তো সাহিত্যের ভবিষ্যৎ নিয়ে আজকাল ভাবছেন লোকজন, এবং একটি কথা সবাই বলছেন যে আসলে লেখার বিষয়বস্তু বদলে যাচ্ছে, এবং লেখার বিষয়বস্তু একটি কথা এর আগের সেমিনারে আপনারা যখন গিয়েছিলেন, একটি কথা শিউলি বলেছে, ফারহান শিউলি, আপনারা মনে খেয়াল করেছেন যে আগের অতিমারিগুলোতে আমরা মৃত্যু, সমাজ এগুলো নিয়ে অনেক কিছু বলতাম এবং কুসংস্কার এবং ধর্মের প্রভাব ঘুরে ফিরে আসতো, কিন্তু এবারের অতিমারিতে কিন্তু বিজ্ঞানটাই প্রবল, তাই না? তো তার মানে সাহিত্যিক যখন এই অতিমারির প্রতিফলন ঘটাবে, তখন কিন্তু সে বিজ্ঞানের জয় জয়কারটা বেশি করে করবে ধর্ম বা সংস্কারের চেয়ে, তাই না? কারণ সাহিত্যিক তো জীবনের কথা বলে, সেই জীবনে যেই জিনিসটা প্রধান সেই জিনিসই তো তার লেখায় চলে আসবে। আর কি বলবে ভবিষ্যতের সাহিত্য? সোশ্যাল জাস্টিস এখন একটা বিশাল ব্যাপার, তাই না? আপনি দেখবেন যে সাহিত্যিকরা সোশ্যাল জাস্টিস হ্যাশট্যাগ দিয়ে টুইটে হাজার হাজার টুইট করছে, এবং তাদের যেই এই জুমে তো অনেক আড্ডা শুরু হয়েছে কোভিড এর, এখানে অনেকগুলো আমি দেখেছি সোশ্যাল জাস্টিসের গ্রুপ আছে। অর্থাৎ আপনার সমাজের যেই জিনিসগুলো ধীরে ধীরে সমাজের প্রধান দ্বন্দ্বকে রিপ্রেজেন্ট করছে, দীপেন্দা আছেন, আমি খুব বেশি ইংরেজি শব্দ ব্যবহার করতে চাই না, যেসব দ্বন্দ্বকে রিপ্রেজেন্ট করছে সেগুলো সব কিন্তু সাহিত্যিকরা তুলে আনবেন। এই জন্য সাহিত্যে, বিজ্ঞান সাহিত্যে আমাদের যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, এই জিনিসগুলো কিন্তু ঘুরে ঘুরে আসবে। আপনারা দেখবেন সালমান রুশদি কিন্তু, যিনি মিডনাইট চিলড্রেন এই ঐতিহাসিক উপন্যাস লিখেছেন, সেই জায়গা থেকে উনি আবার স্যাটানিক ভার্সেস লিখেছেন, যেখানে ধর্মের কথা আছে। এখন কিন্তু ওনার যদি 2 বছর আগে বের হওয়া সেই যেখানে দুনিয়া জিনের কাহিনী, আমি নামটা ভুলে গেলাম, ওইখানে কিন্তু গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ইজ এ বিগ থিং। তো এই পরিবেশ, প্রকৃতি, বিজ্ঞান, সামাজিক ন্যায় বিচার, এই দিকে কিন্তু সাহিত্যটা চলে যাবে, যেহেতু এগুলো সমাজের প্রধান আলোচ্য বিষয়। আরেকটি ব্যাপার যেটি ঘটবে, এবং যেখানে আমি মনে করি আমাদের অনাবাসীদের একটি বিশাল ভূমিকা, সেটা হচ্ছে, এই ধারণাটি আমি অবশ্য পেয়েছি একটি খুব সাম্প্রতিক বই, কলাম্বিয়া ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত, আমি ভদ্রলোকের নাম ভুলে গেলাম, মাইকেল হার্ট মনে হয়। বইটার নামই হচ্ছে, মানে উনিও সাহিত্যের ফিউচার দেখার চেষ্টা করেছেন। উনি একটি শব্দ ব্যবহার করেছেন, এক্সট্রা টেরিটোরিয়াল। এই শব্দটি আপনারা এখানে মাহবুব স্যার আছেন কিনা জানি না, এটি আসলে কূটনীতি থেকে আসা, বেসিক্যালি আন্তর্জাতিক আইন থেকে আসা। অর্থাৎ আপনি যখন কোনো জুরিসডিকশনের বাইরে, আমি 3 বছর ম্যাজিস্ট্রেসি করেছি, যার ফলে জুরিসডিকশন কথাটার সাথে আমি খুব পরিচিত। তো যার উপর আপনার কোনো জুরিসডিকশন নেই সে হচ্ছে এক্সট্রা টেরিটোরিয়াল। যেমন আপনার ওয়াশিংটনে আমাদের যে বাংলাদেশ এমবাসি, সেটার উপর কিন্তু আমেরিকান গভর্নমেন্টের জুরিসডিকশন হয়। কেউ যদি আসাজ যেরকম ইকুয়েডোরিয়াল এমবাসিতে ঢুকে যাওয়ার পর ব্রিটিশ গভর্নমেন্ট তাকে আর কিছু করতে পারলেন না, তো সেই এক্সট্রা টেরিটোরিয়াল জায়গাটা হচ্ছে আপনার নিজস্ব জায়গা, যেখানে আপনার উপরে রাষ্ট্র বা সমাজের অধিকার নেই। তো সেটা তো একটা হচ্ছে আইনগত ব্যাপার, কিন্তু আসলে চেতনাগত ভাবে জিনিসটা কি, মানে আপনার আসলে কোনো ভূগোল নেই, আপনি সীমানা পেরিয়ে হয়ে গেছেন, তাই না? আপনি সীমানার ঊর্ধ্বে চলে গেছেন, আপনার কাছে ফিজিক্যাল বাউন্ডারিটার বাউন্ডারি না। তো সাহিত্য কিন্তু উনি বলছেন যে ওই জায়গায় যাবে। যেমন আপনারা দেখছেন এখন অমিতাভ ঘোষ, সেই তার আইবিস ট্রিলজি, যদিও এটি ঐতিহাসিক উপন্যাস, কিন্তু এক জায়গা থেকে সেই দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু হয়ে সারা পৃথিবীর কথা তার ইয়েতে চলে এসেছে। আমাদের এক্সট্রা টেরিটোরিয়াল, আমাদের সৈয়দ মুস্তফা আলী তার দেশে বিদেশে,
বেসিক্যালি ইটস এন এক্সট্রা টেরিটোরিয়াল কাইন্ড অফ জিনিস। তো এক্সট্রা টেরিটোরিয়াল, আমি জানি না আমার সময় কতটা আছে, তো এক্সট্রা টেরিটোরিয়াল কথাটা কেন ইম্পর্টেন্ট, কেন জরুরি, সেখানে হচ্ছে আমাদের অভিবাসীদের ভূমিকা। আমাদের কিন্তু, আমরা আজকে গতকাল শুনছিলাম অনেকে বিভাজনের কথা বলছেন, আত্মপরিচয়ের কথা বলছেন, আমাদেরকে ভাবতে হবে অভিবাসী আমরা যারা, আমরা কোথায় অ্যাড করতে পারি, আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ কোথায়, আমরা কি নতুন দিতে পারি বাংলা সাহিত্যে। তো এক্সট্রা টেরিটোরিয়াল হওয়ার মননে সুযোগ আমাদের বেশি, কারণ আমাদের এক্সপোজারের কারণে। তো আমরা যদি সেই, যেই লোক বাংলাদেশ থেকে বের হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকতে চেষ্টা করলো, ইউরোপে ঢুকে তার কি হলো না হলো সেটা লিখতে গেলে কিন্তু ইতালির জমির ভাই খুব ভালো লিখতে পারবে, তাই না? ঠিক যেরকম দেশে বিদেশেতে আপনার সৈয়দ মুস্তফা আলী সেই এক রেস্টুরেন্ট থেকে শুরু করে জার্মানির খেতে মানে সমস্ত মাইগ্রেন্টদের ইতিহাস লিখে ফেলেছে। তা আমাদেরকে ওই বিভাজনের কথা বা আমাদেরকে কি পুরস্কার দিচ্ছে, আলাদা করছে কিনা, ওগুলো না ভেবে এই সংগঠনকে ভাবতে হবে বা এই নেটওয়ার্ককে ভাবতে হবে। সংগঠন কথাটা খুব রিজিড, জ্যোতিদা পুরোবিদি আমি জানি রিজিড স্ট্রাকচার পছন্দ করে না, যেটা এটার একটি বিউটি এবং এটার একটি স্ট্রেংথ এই সংগঠনের। তা আমি মনে করি আমাদেরকে ভাবতে হবে যে আমরা এই এক্সট্রা টেরিটোরিয়াল টাইমে অভিবাসী হিসাবে আমরা বাংলা সাহিত্যে আমরা যেটা দিতে পারবো, সেটা কিন্তু বাংলাদেশে বসে দেওয়াটা একটু কঠিন, এখনো কঠিন। আস্তে আস্তে অনেক সোজা হয়ে যাচ্ছে যেহেতু ইন্টারনেট সারা বিশ্বকে নিয়ে যাচ্ছে। তারপর সেই যাপিত জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের বেশি। তো আমরা কিন্তু সেই বিনিময়টি ঘটানোর আমাদের একটি সুযোগ আছে। এখন এটা থেকে সরে আরেকটি প্রশ্ন, দেখুন আমি বলেছি বাংলা সাহিত্য, কারণ এখানে একটি ব্যাপার আছে। আমি আজকে উদাহরণ দিচ্ছিলাম যে আরিফ আনোয়ারের স্টর্মের, সে কিন্তু খুব, মানে আরিফ আনোয়ার খুব ভালো ছেলে, কিন্তু আমি আমার সাথে ব্যক্তিগত পরিচয় নেই, ওনার ইংরেজিটাতে খুব পলিশ, অমিতাভ ঘোষ বা অন্যদের মতো সেটা কিন্তু না। কিন্তু উনি যে ঘটনাটি তুলে ধরেছেন, সেই ঘটনাটি এবং তার যে অন্তর্দৃষ্টি, এটির কারণে কিন্তু হার্পার কলেজ তার বই নিয়েছে, তাই না? তো এখন নিয়েছে কারণ আমি বলতে চাচ্ছি যেটা, যারা ইংরেজি এখন লিঙ্গুয়া ফ্রাঙ্কা সারা ওয়ার্ল্ডে, ইংরেজিতে পড়ার পাঠক, যে প্রকাশক, আমার সাহিত্য যদি প্রকাশ করতো যে প্রকাশক, সে কিন্তু খুঁজবে তার কত বড় অডিয়েন্সের কাছে দেওয়া হয়। আমিও লেখক হিসেবে অনেক বড় অডিয়েন্সকে রিচ করতে চাই, সেখানে একটা মানে চিন্তা থেকে যাচ্ছে। আর যদি এমনই হয় সারা বিশ্বের লোকজন ইংরেজিতেই ধীরে ধীরে মুভ করা শুরু করবে, তাহলে আমাদের লেখকদের মধ্যে কিন্তু সেই প্রবণতা থাকতে পারে যে তারা ইংরেজিতেই লিখবে। এটা আমি আমার ডিজায়ারের কথা বলছি না, আমি অবশ্যই চাই না, আমি জানি যে আপনারা কেউই চান না যে বাংলা ছেড়ে আমাদের শক্তিশালী লেখকরা, আমি শাগুফতা শারমিনের সাথে আমার বন্ধুত্বের চোখ, আমি বলি যে আমরা তোমাকে হারাতে চাই না, ইংরেজি লিখো, বাট উই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইট। তো এই হচ্ছে কথা আর কি, এগুলো সব ভাবতে হবে। কিন্তু যে লেখক, তাকেও কিন্তু তার অডিয়েন্সের কথা, আপনি এখানে জুমে আছে 23 জন, যদি 2300 জন আসে তার কথা শুনে আপনার, তার যেমন ভালো লাগবে, লেখকেরও যদি বই সারা বিশ্বের লোক পড়ে সেটা তার কিন্তু ভালো লাগবে। তো সেক্ষেত্রেও আমাদেরকে ভাবতে হবে আমরা বাংলা সাহিত্যকে কোথায় নিব, বিশ্ব সাহিত্যে আমাদের জায়গা কি, অভিবাসীদের আমরা কিভাবে আমাদের নেটওয়ার্ককে কাজে লাগাতে পারি। এই হচ্ছে আমার চিন্তা এইসব নিয়ে আর কি। কোনো কনক্লুশনে আমি আসিনি, আমি আপনাদের সবার মতামত শুনতে আগ্রহী। অনেক অনেক ধন্যবাদ। আপনি ইরফান ভাই শুরুতেই বলেছেন যে সেমিনার বনাম ওয়ার্কশপ বনাম আড্ডা, সে অনুযায়ী আপনার বক্তব্য কোন পর্যায়ে পড়বে আপনি নিশ্চিত না। তবে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিতে পারি যে এটা নিঃসন্দেহে একটা সেমিনার পর্যায়ে করতে পারে। অনুরূপ একটা প্রসঙ্গে সেমিনার ছিল গতকালই, অভিবাসী বাঙালি জীবন ও সাহিত্যের উপর। কোনো সন্দেহ নাই আপনার সেটা উপরে এই সেন্সে যে একই সাথে যেটা আসা উচিত সাহিত্যের পাশাপাশি বিজ্ঞান, সমাজ, এবং সেটা বিভিন্ন পরিবেশে, দেশে বিদেশে প্রবাসে, কোনো সন্দেহ নাই আমার দৃষ্টিতে সেটা সেমিনারের দাবিদার। সেভাবেই আমি আমার এখন প্রশ্ন দিকে চলে যাচ্ছি। এখানে আমি একটা কথা বলে নিচ্ছি, আমার দৃষ্টিতে এই অনুষ্ঠানটা যথেষ্ট নাম্বার অফ পার্টিসিপেন্ট কম হলে আমাদের মধ্যে অনেক মন্তব্য এসছে, আমি সব মন্তব্য পড়তে চাচ্ছি না, যেহেতু এটা সবার জন্য এসছে। আমি যদি যখনই সুযোগ পাই পড়ে যাব। আপাতত আমি ইরফান ভাইয়ের প্রসঙ্গে চলে যাচ্ছি আবার প্রশ্ন এবং মন্তব্যের জন্য। আমি যদি বলতে পারি একটি কথাই, যে সব কথাগুলো যদি আমরা নিজেদের অভিবাসী প্রবাসী বলে চলতে থাকি এবং বলতে থাকি,
তাহলে এটা আগে গতকালও আমি বলেছিলাম ওই একই কথা, যে আমাদের মধ্যে বিভাজনটা বাড়বে। আমরা বাঙালি এই পরিচিতিতে আমাদের থাকা উচিত, আমরা বাংলা ভাষায় কথা বলি সেই পরিচিতিটা আমাদের থাকা উচিত। কোথায় অবস্থান করছি, কোন ধর্ম বা বিশ্বাসকে আমরা নিচ্ছি, কোন পরিবেশের মধ্যে আছি, কোন অর্থনৈতিক সংজ্ঞায় আছি, মিডল ইনকাম না হাই ইনকাম না লো ইনকাম, কি কাজ করছি, অধ্যাপক কি ইঞ্জিনিয়ার, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে শুধু আমরা সাহিত্য করছি আমাদের অভিজ্ঞতার ব্যাপ্তিতে। সুতরাং যে মুদি দোকানে কাজ করেও সাহিত্য তৈরি করছে, এরকম লোকও তো দেখেছি আমরা এককালে। এখনো যে দেখতে পাবো না এমন তো কেউ নেই, কেউ তো বলছেন না, এমন কোনোটাই অগ্রহণীয় নয়। কিন্তু এই বিভাজনটা ভবিষ্যতে গিয়েও যদি বিভাজনটা যেন আমাদের সৃষ্টি না হয়। আজকে জুমের মধ্যে দাঁড়িয়ে কালকেও একটা প্রশ্ন এসেছিল, আমরা যে কোনো কথাবার্তাগুলো বলছি তার মধ্যে কি আমরা অর্থনৈতিক বিভাজনটা দেখতে পাচ্ছি না? অবশ্যই কালকের কথাবার্তার মধ্যে যথেষ্ট অর্থনৈতিক বিভাজন ছিল। মনে হচ্ছিল উঁচু দেয়াল থেকে দাঁড়িয়ে কথা হচ্ছে, উঁচু মাত্রায় দাঁড়িয়ে। আমি সেটার সাথে একমত। আমাদের পরিচিতি তুলে ধরতে হবে, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এবং আগামী প্রজন্মের জন্য আমরা বাংলাকে কি করে রক্ষা করতে পারবো। গত 100 বছরের অভিজ্ঞতা থেকে আমি বারবার একই কথা বলছি, ইতালীয়, জার্মান, খ্রিস্টান, স্প্যানিশ এবং আরবীয় যারা কমপ্লিটলি অত্যন্ত কনজারভেটিভ, এরা কেউ তাদের সংস্কৃতি এবং ভাষাকে ধরে রাখতে পারেনি। সার জন্য দক্ষিণ আমেরিকায় এবং উত্তর আমেরিকায় এবং ইউরোপে এদের কাউকে দেখা যাচ্ছে না। তুরস্ক লোকজনকে কিছুটা দেখা যাচ্ছে, তারা নিজেদের পরিচিতি নিয়ে আছে, এই পর্যন্তই। প্রশ্ন হচ্ছে আমরা বাঙালি পরিচিতি রাখবো কি রাখবো না, এবং সেখানেই ইরফানের প্রশ্ন আছে, ভবিষ্যৎ যদি দেখতে হয় ভবিষ্যৎটা সেই লেন্সের মাধ্যমে দেখতে হবে। ধন্যবাদ ঈশ্বর তোমার প্রশ্নের জন্য ইরফান। ধন্যবাদ নুরু ভাই। আর একটা প্রশ্ন দিতে পারবো, আমি দেখতে পাচ্ছি দস্তগীর ভাই আর হাত তুলেছেন, আপনি বলুন, তারপর দেখা মুস্তাফা ভাই। অসংখ্য ধন্যবাদ। আমি কোনো প্রশ্ন করব না, আমি শুধু ধন্যবাদ দিতে চাই সকলকে, আর ধন্যবাদ দিতে চাই আব্দুল নূর ভাইকে। গতকালকে আমার এই প্রশ্নটা ছিল এবং আজকে আবারও উনি সুন্দর করে বিশ্লেষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলা সাহিত্য চর্চা করব, অনাবাসী, প্রবাসী, অভিবাসী বলে আলাদা করে ফেললে কিন্তু শ্রেণী বিভাজন হবে, যেটা কাম্য নয়। ধন্যবাদ সকলকে সুন্দর অনুষ্ঠানের জন্য। এখন আশফাক ভাই প্লিজ আপনি প্রশ্ন বা মন্তব্য করুন। আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, তো ইরফান যথারীতি অনেক ভাবনার খোরাক, একটা ব্যক্তিগত কথা বললেনি, তুমি আমাকে 10 দিলে আমি তোমাকে 12 দেব, কারণ এই 2 দিনের অনুষ্ঠান এটা সবার জন্যই জানা উচিত। অনেকেই জানেন যে এইটার কারিগরি দিকটা সবচাইতে জটিল দিক। এটা তুমি এত কুশলতার সাথে করো যে আমরা বুঝতে পারি না। কুশলতার সবচেয়ে বড় পরীক্ষা হলো তার অস্তিত্ব, কাজের অস্তিত্ব বোঝা যায় না। সেটা একটু তেল মেরে দিলাম, কারণ এখন ঝগড়া করবো তো। তোমার কথা অনেক অনেক কিছু আছে, কিন্তু আমি এই কথাটা বারবার তুলছি, সেটা হচ্ছে আমাদের রিয়েলিস্টিক হতে হবে। আমরা প্রবাসে বসে বাংলা সাহিত্য চর্চা করছি, ভালোবাসি, করি, এটা খুব আনন্দের কথা, কিন্তু আমাদের কিছু রিয়েলিস্টিক সীমাবদ্ধতা সম্বন্ধে সচেতন হতে হবে। টোটাল ইমার্শন ছাড়া সাহিত্য চর্চা ঘটে না। আমাদের এই কাজটা ইউনি জেনারেশনাল, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যতই চেষ্টা করেন, কেউ পারেনি। আমি আগেও বলেছি, ইদিশ ভাষা বিশাল রকমের বিকশিত প্রেস, আইজাক বাশবির সিঙ্গার নোবেল প্রাইজ পেয়েছেন ইদিশ লিখেন, নিউ ইয়র্কের লেখক, সেই ইদিশের অস্তিত্ব নেই। কোনো ভাষায় থাকা নয়, এটা রিয়েলিস্টিক নয়। আর বৃহত্তর বাংলা সাহিত্যের সাথে যে ব্যাপারগুলো তুমি বলছো, সেই ব্যাপারগুলো তো আমি একমত, কিন্তু সেইখানে আমাদের কাজ কত ভালো, সেখানে কতখানি আমরা প্রভাব রাখতে পারছি এই বিষয়টা সম্বন্ধে আমি এম্পায়ারিক্যাল এভিডেন্সের কথা বলছি, যে আমার তার কতখানি চিহ্ন। আমি সেই দিনও এই প্রশ্নটা তুলেছিলাম, যে যখন আমরা বলি যে অভিবাসীদের বাংলা সাহিত্য চর্চা, আমাদের বাংলাটা তো এবার যে করলাম, সব বাইরে বিভিন্ন দেশ থেকে লিখেছেন, কিন্তু সেটা কি অর্থে অভিবাসীদের? সেটা কি যারা ভৌগোলিক অবস্থানের জন্য, নাকি অভিবাসন করে যারা থাকেন তাদের
চিন্তা ভাবনায় কোনো আলাদা চরিত্র আসছে। এই দ্বিতীয় ব্যাপারটা সম্বন্ধে আমি যথেষ্ট নিশ্চিত নই। আমি সেই দিনে উদাহরণ দিয়েছিলাম এবং আজকে উদাহরণ দিচ্ছি। যেমন আমার মনে হয়েছে যে অভিবাসী জীবন নিয়ে, আমাদের জীবন নিয়ে বাংলায় আমি যথেষ্ট পড়িনি, নাও জানতে পারি, কিন্তু আমি যেটুকু পড়েছি তার মধ্যে যতটুকু দেখেছি ছিটে ফোটা, ধরো সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই তোমার পূর্ব পশ্চিমে একটুখানি আছে, সৈয়দ শামসুল হকের লেখায় আছে, অভিবাসী কারোর লেখা আমার তেমন করে চট করে মনে করতে পারছি না, কিন্তু সেই তুলনায় ধরো জেডি স্মিথ, হ্যাঁ, জ্যামাইকান কালো ব্রিটিশ লেখিকা, তার হোয়াইট টিথ নামে একটা উপন্যাসে বাংলাদেশিদের সম্বন্ধে যত সুন্দর বাংময় পরিচয় আছে, কিংবা ঝুম্পা লাহিড়ির লেখাতেও কিন্তু বাংলাদেশি অভিবাসী ভারতীয় অভিবাসীদের লেখা আছে, এবং সেখানে তোমার কথার একটা সূত্র আছে। তুমি অমিতাভ ঘোষের কথা বলি, অমিতাভ ঘোষ আমার প্রচন্ড প্রিয় লেখক, সাংঘাতিক লেখক, কিন্তু মনে রাখতে হবে সে ইংরেজিতে লেখে। আরেকটা কথা তুমি যে ভাষার ব্যাপারে, যে তো আমরা সবাই চাই, তুমি তাকে বলো যে বাংলায় চাই, বাংলায় লিখুক, এটা সম্পূর্ণ আমাদের কন্ট্রোলে না। এই যে বাড়ছে, আমাদের বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ আইরনিক পরিণতি, এত বছর পরে আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি, আজকে আমাদের দেশের এলিট বাচ্চাদের বাংলা শেখায় না। পরিষ্কার কথা, আমার ভাগ্নেদের আমি সত্যি গল্প বাড়াতে চেষ্টা করছি, ওরা বোঝে না, ওরা সব ইংলিশ মিডিয়ামে পড়ে, এদের কিন্তু প্র্যাকটিক্যালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি হয়ে যাচ্ছে। এবং সাহিত্য যদি তারা চর্চা করে, তারা খুব দুঃখের কথা সম্ভবত তারা ইংরেজিতেই আগে করবে, এবং তখন তুমি ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশের মতো বাংলাদেশি লেখা। সুতরাং এই সবকিছু মিলে পরিস্থিতিটা খুবই জটিল। আর নূর ভাইয়ের কথাটা, আমি সবসময় নূর ভাইয়ের কথা খুব মন দিয়ে শুনি। তো আমাদের একটা ডিস্টিংশন যেটা করতে হবে, বেঙ্গলি আইডেন্টিটিটা অনেক বৃহত্তর ব্যাপার, সেটার ভাষা অংশ, সেটার আমাদের জীবনবোধ, আমাদের ইতিহাস চেতনা, সংস্কৃতি চেতনা, এই সমস্ত নানান জিনিসপত্র আছে। ভাষার শিক্ষাটা, আমি আবারও বলি, দ্বিতীয় প্রজন্মের জন্য রিয়েলিস্টিক না, সাহিত্য চর্চা তো নয়, কিন্তু যেটা আমরা করতে পারি, যেটা আমি আমার বন্ধু বান্ধবদের সবসময় বলি, যেটা আমার দ্বিতীয় প্রজন্মের ছেলে মেয়েদের বিয়েতে গেলে আমি দেই, অন্য একটা জিনিস। ধরো হাই স্কুলে বাচ্চারা উঠলে ইংরেজি ভাষায় আমাদের দেশ সম্বন্ধে যেসব রিসোর্সেস আছে, মনে করো কথার কথা বলছি, হার্ভার্ড থেকে রবীন্দ্রনাথের শতবার্ষিকী সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের চমৎকার একটা অ্যান্থোলজি, চমৎকার। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি থেকে কল্পনা বর্ধনের একটা বাংলা ছোট গল্পের চমৎকার একটা অ্যান্থোলজি আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো, নন ফিকশন বই, অমর্ত্য সেনের বই, হ্যাঁ, বা ব্লাড টেলিগ্রাম, এই সমস্ত দিয়ে তখন আমরা আইডেন্টিটির ব্যাপারটা আরো বেটার অ্যাড্রেস করতে পারি। কিন্তু এটা খুব একটা জটিল ব্যাপার বলে আমার মনে হয়। আমি চলে যাওয়ার আগে একটা হাউসকিপিং কথা, মাধব ভাই আমাকে রিটার্ন ফোন করেছে, ও বেচারা ইমার্জেন্সিতে গিয়েছে, ও আজকে এখানে উপস্থিত থাকতে পারবে না। আপনারা যদি চান, আমার একটা প্রবন্ধ আমি নিয়ে রেডি আছি, যদি চান আমি পড়তে পারি, বা আপনাদের যদি সময় এমনিতে চলে যেতে পারে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, আমরা আরেকজন যে বক্তা আছেন তারপরে আপনাকে আশা করি আমরা ইনপুট করতে চেষ্টা করব। তার আগে আমি তৃতীয় বক্তার কাছে যাওয়ার আগে পুরবিদ্যি এবং জ্যোতিদার কাছ থেকে কিছু শুনতে চাই, এবং তারও আগে, যদিও আমি বলেছি আগে যে অনেকগুলো মেসেজ এসছে, সবগুলো আমি পড়তে চাচ্ছি না, তবে এখানে কয়েকটা জিনিস আমি পড়ে দিচ্ছি। যে টেকনিক্যাল হেল্প নিয়ে হাল ধরে আছেন ইরফান দীপেন ফাহমিদা রুবাইয়া, যেটা লিখতেন মধুবন্তীর কাছ থেকে। উনি আরো লিখেছেন যে আজকে পূরবী বসু না থাকলে এই সমাবেশের অস্তিত্ব এভাবে থাকতো না। অফকোর্স আমরা সবাই জানি যে আশফাক স্বপন ভাইয়ের মোটামুটি এককভাবে না হলেও মোটামুটি পুরো দায়িত্ব নিয়ে আমাদের বাংলা বের করেছেন এবং পোস্টার ব্যাপারে অনেক সাহায্য করেছেন। এইভাবে আমি নাম ধরে সব বলে যেতে পারি, যেটা অবশ্যই বলা উচিত, তবে সময় সেটা আমাকে অ্যালাউ করছে না। সুতরাং আমি চলে যাচ্ছি আমাদের তৃতীয় বক্তার আগে পুরবিদি এবং জ্যোতিদার কাছ থেকে একটু বক্তব্য শোনা। ইরফান একেবারে এত কিছু এনেছেন যে এক একটা নিয়ে কথা বলতে সারাদিন লেগে যাবে। তবে আমি স্বপনের সাথে একটা ব্যাপারে দ্বিমত পোষণ করছি, কথায় কথায় বারবার ইংলিশ ভাষার কথাটা বলছি। এটার সাথে বাংলার কিন্তু একটা বিরাট বড় পার্থক্য আছে, সেটা সে বুঝতে পারছে না। সেটা হলো স্পোকেন বাংলা বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় তো চলবেই। যদি আমাদের ছেলেমেয়েরা বাংলা নাও বলে, ধরেন দুই প্রজন্ম পরে আমরা যারা দেশের বাইরে আছি তাদের ছেলেমেয়েরা যদি বাংলা নাও বলে, কিন্তু বাংলাদেশ পশ্চিম বাংলা
সেখানে বাঙালিরা তো থাকবে, বাংলা ভাষা তো থাকবে। এই যে আমরা আমাদের দেশের বাংলা ভাষা বা সাহিত্যের প্রতি পশ্চিমারা যে ঝুঁকেছিল, এত ইন্টারেস্ট দেখিয়েছিল, কখন, কার লেখা দেখে? রবীন্দ্রনাথের, ঠিক? কারণ 30 বছর, প্রথম 30টা নোবেল প্রাইজে 29টাই পেয়েছে ইউরোপিয়ান লেখক, একজন পেয়েছেন ইউরোপের বাইরে, তিনি রবীন্দ্রনাথ। তবে রবীন্দ্রনাথ মতো লেখা যদি লিখতে পারা যায়, তাহলে সেটা বাংলায় না ইংরেজিতে ম্যাটার করে না। ফলে আমাদের যেটা করতে হবে, সাহিত্যকে বাঁচিয়ে রাখতে হলে, ইরফান যেটা বলছেন, সেটা করতে হলে সবার আগে আমাদের সাহিত্য যে আমরা রচনা করি, সেটা যে ভাষায় করি, ইংরেজিতে বা বাংলাতে, আমরা অবশ্যই আমরা এখন বাংলাতে করতে করার কথা ভাবছি, আমরা যেহেতু বাঙালি। তো সাহিত্যের মানটা উঠাতে হবে, ভালো সাহিত্য, সুসাহিত্য রচনা করতে হবে, এবং এইটাই আমাদের প্রধান লক্ষ্য। এইটাই যেন প্রধান লক্ষ্য হয়। এবং ভাষা যদি বাংলা হয় ভালো, কিন্তু অল প্র্যাকটিক্যাল পারপাসেস আমাদের প্রজন্ম, আমাদের নিজস্ব ছেলে মেয়ে যারা এখানে বড় হবে, তারা হয়তো সামনের বার থেকে বাংলা পড়বে না, কিন্তু বাংলা প্রতি তারা যেন শ্রদ্ধাশীল হয়, বাংলা সাহিত্য যেন তারা ইংরেজিতে হলো পড়ে, এটাই আমরা চাই। কিন্তু ওই যে বাংলা ভাষা জাতীয়তার ভিত্তিতে যে দেশ, একটা দেশ তৈরি হয়েছে, বাংলাদেশ, তারপর পশ্চিম বাংলার কয়েকটা স্টেটে এবং সম্পূর্ণ ভারতেই বাংলা ভাষাভাষী লোক এত আছেন, এবং দুটো স্টেটে বাংলা ভাষা মাতৃভাষা। ফলে বাংলা ভাষা বা বাংলা সাহিত্য কখনো ওই পাতায় ভাষার মধ্যে উড়ে যাবে না, এটা আমি বলতে পারি। ধন্যবাদ পুরী দিদি, আমাদেরকে আবার সবকিছু মাধব ভাই, আমি খালি একটু বলে রাখি যে আমাদের এই অনুষ্ঠান 1টার মধ্যে শেষ হওয়ার কথা, মানে 12:50, মানে আমার প্রশান্ত মহাসাগরের সময়। কারণ হচ্ছে নিউ ইয়র্ক সময় 4টার সময় শুরু হয়ে যাবে অনুবাদ সংক্রান্ত সেমিনারটি, এবং আশফাক স্বপন সেখানে একজন বক্তা, কাজেই তাকে ওখানে যেতে হবে সেই অর্থে। কাজে সেই অর্থে মানে আপনার বক্তাকে নিয়ে এই অনুষ্ঠানটা ধীরে ধীরে শেষ করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্মরণ করে দেওয়ার জন্য, এবং সেই প্রসঙ্গে আমি আশার ভাই কথা দিয়ে দিচ্ছি যে আমরা পারছি না, আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনার কথা শুনবো। আমাদের আশা করি এখন তৃতীয় বক্তা আছেন, তার আগে জ্যোতির্দা আর বন্যী ভৌমিক যদি 1 মিনিট করে কিছু বলে দেন আমরা। বলতে চাইছি, খুব ভালো আলোচনা হয়েছে। আমার ইরফান ভাইয়ের সব যুক্তিগুলো খুব ভালো লেগেছে। একটাই শুধু বলতে চাই, এটা আমার একটা কমেন্ট, যে গত বছরে কোভিডে সবাই বন্দি ছিল, কিন্তু এই বছরে মানে পুরোপুরি বন্দি নয়। সেই জন্য জুমে যে আমরা এই অনুষ্ঠান করছি, হয়তো পার্টিসিপেশন আমরা পুরোপুরি পাইনি, এটা আমার মনে হয়েছে। এটা যদি সবাই একটু ভেবে দেখেন, ডিসকারেজ না হয়ে। খুব ভালো মানের প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আমি এটুকুই বলতে চাই। আসলে এই জুম থ্রুতে আমরা কিন্তু অনেক বেশি লোকের কাছে যাচ্ছি, যেটা হতো না। Yes, that is correct. That is অনুষ্ঠানটি হতো না। না, না, আমরা দুটোই করব ভবিষ্যতে। একটি জুম অল্টারনেট থাকবেই সর্বদাই। বাইরে দূরে যারা আছে তাদের জন্য জুম, আর আমরা কাছাকাছি যারা আছি উত্তর আমেরিকায়, তাদের জন্য ইন পার্সন। দাদা কিছু বলতে চাচ্ছিলেন? দাদা বলবেন কিছু? না, আমি খুব সামান্য কথা বলবো, কেননা আরো একজন বক্তা রয়েছেন, তাদের ব্যাপার আছে। আমি ওই অভিবাসী রচনা সংক্রান্ত একটি কথাই আমি বলবো। আমি তো দীর্ঘকাল ধরেই বিদেশে আছি, এবং আমি অনেককাল পরে যখন আবার লেখা শুরু করেছিলাম, সেও আজকে অনেক দিন হয়ে গেল, তাই না? তো এই যে আমি যে লিখেছি, এর বেশ কিছুই তো লিখেছি, এবং এই বিদেশে থেকেই, এই বিদেশের জীবন নিয়ে আমি অনেক লেখাই আমি লিখেছি। অভিবাসে আমার এই দেশের জীবন যাপন নিয়ে, এর সঙ্গে মিশিয়ে, বাংলাদেশকে মিশিয়ে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের চিন্তা মিশিয়ে আমি যে সমস্ত লিখেছি, আছে অনেক লেখাই আছে। কিন্তু সবসময় আমার যেটা মনে হয়, আমার এই সমস্ত লেখা পড়বে কে? আমি যে অভিবাসী জীবন নিয়ে, বাংলাদেশ, বাঙালি জীবন, অভিবাস কেমন করে কাটছে, সমস্ত বাংলাদেশ মিশিয়ে লিখবো, এটা পড়বে কে? আমার চিন্তার মধ্যে পাঠক কিন্তু আমি এই আমেরিকায় দেখি না। আমার লেখার পাঠক আমি খুব বেশি আমেরিকায় দেখি না। আমি দেখি আমার লেখার পাঠক হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ পাঠক পশ্চিমবাংলা। এখন আমার এই পাঠকদের জন্য আমি যেটা লিখবো, তা যদি সম্পূর্ণ অপরিচিত এই অভিবাসী জীবন দিয়ে পূর্ণ করে দিই, আমার পাঠক তো সেটি গ্রহণ করবে না।
ফলে আমাকে সর্বদাই আমার পাঠকের চিন্তা মাথায় রেখেই লিখতে হবে, অভিবাসী জীবন হোক আর নিজ ভূমিতে স্থিত জীবন হোক। ধন্যবাদ ব্যক্তিগত জীবন থেকে অভিজ্ঞতার কথা সবার সাথে শেয়ার করার জন্য। আমাকে আজ চলে যেতে হচ্ছে আমাদের শেষ বক্তার কাছে। আজকে শেষ বক্তা এখানে হচ্ছেন মুস্তাফা সরোয়ার সাহেব। মুস্তাফা সরোয়ার ভাই এখানে আছেন? মুস্তাফা সরোয়ার, দেখা যাচ্ছে উনি এখানে নেই, এবং আসলে আমাদের হাতে টেকনিক্যালি তো না, আসলেই 2 মিনিট সময় আছে। আমরা হয়তো বক্তা শেষ বক্তা ব্যক্তি পেলে এখানে কয়েক মিনিট 5-10 মিনিট ধার করে নিতে পারতাম। উনি আনফরচুনেটলি এখন এখানে নেই, কাজেই আমাদের কারণ ভাই বোধহয় বুঝতে পেরেছেন আমাদের যে এই সমস্যার কথা আর কি। উনি মানে মানসিক ভাবে দূর থেকেই বুঝে নিয়েছেন, সেই জন্যই বোধহয় আসেননি। তাহলে আমি আমার পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের প্রসঙ্গে যে দুটা ইয়ে ছিল, প্রবন্ধ ছিল, সে দুটাই একদম পুরো সেমিনারের দাবিদার, এবং আমরা ভবিষ্যতে মাথায় রাখবো সেগুলাকে নিয়ে সেমিনার করার চিন্তা করার। এই বলেই আমি আজকে বক্তব্য শেষ করছি। তার মধ্যে নিচের যে কয়েকটা 1 মিনিট সময় আছে বলে আমি নিচের থেকে পড়ে যাচ্ছি উপরে মন্তব্যগুলো। ইরফান ভাই, সবার প্রতি